This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইমে। শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। দুপুর 2টো মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই আজকে যে খবরে আমরা নজর রাখবো, খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। লেকটাউনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। ছাত্রীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ। লেকটাউন থানার হাতে গ্রেফতার গৃহশিক্ষক অনিমেষ নাগ। এই মুহূর্তের একটা বড় খবর, খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত সরাসরি রয়েছেন রঞ্জিত আমার সঙ্গে। রঞ্জিত, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনার কি কি তথ্য সামনে আসছে, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় সংক্রান্ত কি তথ্য, পুলিশ কি বলছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো শুভজিৎ, লেকটাউন বি ব্লকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে মাদক মিশ্রিত তরল খাইয়ে কিন্তু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক অনিমেষ নাগ। এবং দীর্ঘদিন ধরে অর্থাৎ ছোটোবেলা থেকেই এই গৃহশিক্ষক, বর্ধমানের বাসিন্দা, তিনি গৃহশিক্ষকতা করবার জন্য লেকটাউনে ভাড়ায় থাকতেন এবং ছোটোবেলা থেকেই এই ছাত্রীকে পড়াশোনা করাতেন। এবং তাকে গত 4 দিন আগেই কিন্তু অছিলায় তার বাড়িতে অর্থাৎ গৃহশিক্ষকের বাড়িতে ডেকে নিয়ে যান পড়ানোর নাম করে, এবং সেইখানেই কিন্তু মাদক মিশ্রিত তরল খাইয়ে তাকে কিন্তু ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। পরবর্তীতে এই দ্বাদশ শ্রেণীর ছাত্রী কিন্তু তার পরিবারকে সমস্ত বিবরণ দেয় এবং গতকাল রাতে কিন্তু সেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই অনিমেষ নাগ অর্থাৎ গৃহশিক্ষক অনিমেষ নাগকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় এবং গৃহশিক্ষককে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিধাননগর আদালতে প্রেস করে নিজেদের হেফাজতেও নেওয়ার আবেদন জানানো হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র। এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে আমার অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, গৃহশিক্ষক, তার কাছ থেকে ছাত্রছাত্রীরা আগামীর পাঠ নেবেন, তার কাছ থেকে ছাত্রছাত্রীরা আদর্শ শিখবেন। সেই গৃহশিক্ষক যদি এই ধরনের ঘটনায় অভিযোগে অভিযুক্ত হন, তাহলে আমরা কোন সময় দাঁড়িয়ে আছি একটু জানতে চাইবো আপনার কাছে। আপনার পর্যবেক্ষণ কি এই ধরনের ঘটনাগুলো যখন গৃহশিক্ষকও সেফ নন? আমি বলছি যে এই যে চরম সামাজিক অবক্ষয়, এটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, কিন্তু একজন গৃহশিক্ষক মিক্সিং উইথ পয়জন, এটা সিরিয়াস অফেন্স। আপনি জানেন যে এটা ইন্ডিয়ান পেনাল কোড 328 সিরিয়াস অফেন্স, যেগুলো নাকি আজকে ট্রেনে যেতে এই সমস্ত থামস আপের থেকে খাইয়ে সব চুরি করে নিয়ে যায়। সেই গৃহশিক্ষক আজকে ওটা পেলো কোত্থেকে? ওটা তো পাওয়ার কথা নয়। যে মিক্সিংটা করে, আমি নামটা বলছি না কারণ অনেকে এটা ইউজ করবে, এটা সেই দোকানদার কি প্রেসক্রিপশনের মাধ্যমে তাকে দেওয়া হলো? এটা কি ডাক্তার কি তাকে প্রেসক্রাইব করেছে ঘুমের জন্য? না, আসলে এরা কিন্তু প্রিপ্ল্যান্ড ওয়াইজ করছে। আপনাকে একটা কথাই শুধু বলবো, নরেন্দ্রপুর থানার আন্ডারে নরেন্দ্রপুর হাই স্কুল একজন হেডমাস্টার মশাই তার টিচার বা বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করেছিল। আপনি বলুন না, এতগুলো ঘটনা ঘটেছে, পুলিশ আপনি দেখবেন মেনটেনিং অল ফর্মালিটিস করছে, আপনি একজনের শাস্তি হচ্ছে কি? তাদের চাকরি যাচ্ছে, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অতএব আমার মনে হয় নতুন সরকার যে, আমি দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলেও বলেছি যে কাস্টডি ট্রায়াল, দেখুন আজকে গতকালকে মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলেছে যে আমরা চেষ্টা করছি কাস্টডি ট্রায়াল, এদেরকে কাস্টডি ট্রায়াল করিয়ে জেলে থাকিয়ে ওদের চাকরি না খাওয়া পর্যন্ত কিন্তু এই অপরাধ কমবে না। অরিন্দমবাবু, আমি আপনাকে আরো একটা প্রশ্ন করবো। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে শিক্ষক হোক বা অন্যান্য যে কোনো পেশার সঙ্গে থাকুক, যিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, পানীয়ের সঙ্গে তিনি তো ওই ধরনের সাবস্টেন্স মেশাচ্ছেন এবং তিনি যেখান থেকে পাচ্ছেন সেটা সেখান থেকে তার পাওয়ার কথা নয়। তার কারণ চিকিৎসার স্বার্থে সেই সাবস্টেন্স হয়তো ব্যবহার করা হয়। যে বা যারা দিচ্ছে, সেক্ষেত্রে গতকাল আমরা শুনেছি স্বাস্থ্যমন্ত্রী আমাদের চ্যানেলেই বলেছেন যে DDD, ডিটেক্ট করা, ডিলিট করা এবং ডিস্ট্রয় করা, এক্ষেত্রে সেই বন্দোবস্ত কি করা প্রয়োজনীয়তা রয়েছে? আশু, আপনি কি মনে করেন? একদম, আমি আপনাকে বলি, এই যে আমি ধরুন মোটামুটি অনেকগুলোকে তো আজকে মেয়েদের দিল্লি, বোম্বে, ব্রাসেলস থেকে উদ্ধার করেছি এই মিক্সিং উইথ পয়জন।
এবার আপনাকে বলি, গভর্নমেন্টের একটা স্পেসিফিক ডাইরেকশন আছে যে কেউ অ্যাসিড কিন্তু কোনো মুদিখানা দোকান থেকে নিতে পারবে না। আপনি দেখুন অ্যাসিড ভিকটিম কত হয়েছে। ঠিক। এই যে দোকানদাররা কোথা থেকে পাচ্ছে, তাদেরকে ইন্টাগ্রেশন করে অ্যাসিড কোথা থেকে কিনতে পারছে, ঠিক তেমনি এই যে আমি নামটা বলতে যাচ্ছি ভুলে যাচ্ছে বারবার, এই যে মাদক জিনিসটাতে কিনলো কোথা থেকে, এই কিনলো যে দিয়েছে উইদাউট প্রেসক্রিপশন অফ ডক্টর কোনোভাবেই দিতে পারে না। একেবারে আমরা এই দিকটাই উল্লেখ করার চেষ্টা করলাম। ধন্যবাদ অরিন্দম বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, অনেক ধন্যবাদ। ঠিক এরকম একটা রবিবারে বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসে। সেই ঘটনায় তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। আইও জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনু মুখোপাধ্যায়কে। বারুইপুর জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়, এর আগে সরানো হয়েছিল প্রাথমিক তদন্তকারী অফিসার দিগন্ত মণ্ডলকে। গতকালই বারুইপুরে নিহত নাবালিকার পরিবারকে সুবিচারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে ধর্ষণের অভিযোগে ধৃতদের দেহ রসের নমুনা। অর্থাৎ প্রথম থেকেই এই ঘটনায় তৎপর পুলিশ প্রশাসন, তদন্তকারী অফিসারও এবার বদল করে দেওয়া হলো। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে দুবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে যান এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা পর্যন্ত বলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজ্ঞান। তদন্তের ক্ষেত্রে যে কোনো ঢিলেমি নয় সেটা অন্তত পরিষ্কার হচ্ছে। তো এই অফিসার বদল করার পিছনে ঠিক কি কি কারণ রয়েছে আর এখন কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, প্রথম যখন শনিবার দিন সন্ধ্যের পর থেকে নাবালিকা নিখোঁজ হয়ে যায়, বারুইপুর থানাতে যখন নিখোঁজের ডায়েরি যখন দায়ের করা হয়েছিল, সেই সময় বারুইপুর থানার একজন সাব ইন্সপেক্টরকে দিয়েই মূলত তদন্তের কাজ শুরু হয়েছিল। পরের দিন অর্থাৎ রবিবার দিন যখন মৃতদেহটি উদ্ধার হয়েছিল এবং তখন পরিবার থেকে পক্ষ থেকে ধর্ষণ এবং খুনের অভিযোগ জানানো হয়েছিল এবং গোটা এলাকা উত্তাল হয়ে গিয়েছিল। সেই সময় বারুইপুর থানায় তখন যিনি আইসি ওখানকার দায়িত্বে ছিলেন জয়ন্ত পোদ্দার, ইন্সপেক্টর পদমর্যাদা সম্পন্ন একজন আধিকারিক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তিনি এতদিন পর্যন্ত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারপর যখন এনকাউন্টার হয়ে যায়, তারপর সেই তদন্তভার কিন্তু এই মুহূর্তে ডিএসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের হাতে দেওয়া হয়েছে। অর্থাৎ বারুইপুর জেলা পুলিশের আন্ডারে যিনি ডিএসপি ডিবি আছেন ওখানকার শান্তনু মুখোপাধ্যায়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে তদন্ত কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই নির্দেশ পাওয়ার পর দেখা যাচ্ছে যে জয়ন্ত পোদ্দার, যিনি রবিবার থেকে এই তদন্ত প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় শান্তনু মুখোপাধ্যায়, ডিএসপি ডিবি বারুইপুর জেলা পুলিশের যিনি দায়িত্বে রয়েছেন, তাকে তদন্তভার কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী, আমরা যে দাঁড়িয়ে আছি, এই যে সূর্যপুর রুরাল আউটপোস্ট, এই আউটপোস্ট উদ্বোধন করার পর তিনি চলে গিয়েছিলেন সরাসরি একেবারে বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে কিন্তু বৈঠক করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তদন্ত প্রক্রিয়া কিন্তু কোনো রকমভাবে পিছিয়ে দেওয়া যাবে না, তদন্তকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে এবং তদন্ত প্রক্রিয়া যার জন্য যা যা করণীয় সমস্তটাই কিন্তু সেখানে ব্যবস্থা নিতে হবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ডিএসপি পদমর্যাদা সম্পন্ন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এই নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে রাজ্য সরকার যে যথেষ্টই কিন্তু গুরুত্ব সহকারে দেখছে, এটা সহজেই প্রমাণ হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন বারুইপুর গিয়ে একবার শোনাবো। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ, মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। ওনারা যা কাজ করছেন ঠিক আছে, দেখছি তো ক্যামেরা ফ্যামেরা সব জায়গায় লাগাচ্ছে, মানে সিসিটিভি দিচ্ছে, মানে দেওয়ার ব্যবস্থা করছে। সেই হিসাবে ওনারা এসছেন, দিলে ভালো হবে, জনসাধারণের সুবিধা হবে। মানে মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পরে ওটা করেছে কালকের ওনারা, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তারপরে লোক একটু শান্তি পেয়েছে।
বারুইপুর কাণ্ডের পর স্থানীয়দের দাবি মেনে পুলিশ ফাঁড়ি পেল সূর্যপুর। নতুন পুলিশ ফাঁড়ির ওসির দায়িত্বে শিমুল মণ্ডল। ফাঁড়িতে থাকছেন 2 জন করে এসআই এবং এএসআই। পুলিশ ফাঁড়িতে থাকছেন 8 জন কনস্টেবল, 4 জন মহিলা কনস্টেবল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন সূর্যপুরে, আর সেখানে একটি পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছেন। আর সেখান থেকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই এলাকায় সিসিটিভির মধ্যে মুড়ে ফেলতে হবে, যাতে আগামী দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে অভিযুক্তদেরকে চিহ্নিত করা যাবে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক পুলিশ ফাঁড়ির যিনি ওসি রয়েছেন সামিউল হোসেনের নেতৃত্বে পুলিশের আধিকারিকরা তারা এই মুহূর্তে সূর্যপুরের বলবলিয়া এলাকায়, অর্থাৎ এই পুলিশ ফাঁড়ির অন্তর্গত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এলাকার মানুষের সঙ্গে তারা যেমন কথা বলছেন, তথ্য সংগ্রহ করছেন, আর কোথায় কোথায় সিসিটিভি লাগানো যায়, অর্থাৎ লাগালে এলাকার মানুষের ওপর নজরদারি চালাতে সুবিধা হবে, সেই সমস্ত এলাকাগুলোকে তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। আর মুখ্যমন্ত্রী গতকাল এখানে এসে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন ফাঁড়ি উদ্বোধনের পর যে এখানে পুলিশের ধরপাকড় হচ্ছে, অনেক নিরীহ লোকজন গ্রেপ্তার হচ্ছেন বলে কিন্তু খবর আসছে। সেই জায়গাও কিন্তু দেখার বিষয়ে তিনি বলে দিয়েছিলেন। আর তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে যেমন এখানে এলাকার মানুষকে আশ্বস্ত করে মাইকিং করা হয়েছে দোকানপাট খোলার জন্য, স্বাভাবিক ছন্দে যাতে মানুষ ফিরতে পারে। আর তারপর থেকেই সেই ঘোষণাপর থেকেই বলা যেতে পারে আস্তে আস্তে সূর্যপুর স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে। বারুইপুরের সূর্যপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম। এবং পরে পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। এদিকে বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের অভিযোগে জালে আরো 2। ধৃত 2 জনের মধ্যে একজন বারুইপুরের বাসিন্দা শামীম আলী খান। দত্তপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গণপিটুনির ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। হোক না, আমাদের তাতে তো আপত্তি নাই, অপরাধী গ্রেপ্তার হোক, কিন্তু অপরাধীর নামে সাধারণ মানুষকে যেন অত্যাচার না। বারুইপুর কাণ্ডে আরও বড় তদন্ত করা দরকার। গোটা ওই 24 পরগনা বেল্ট নারী পাচারের একটা গোটা নারী পাচারকারী জেলা হিসাবে এর আগে তার কুখ্যাতি ছিল, আপনারা জানেন। নারী পাচার, মাদক পাচার ওই বিস্তীর্ণ এলাকায় হয়ে থাকে। এটার সঙ্গে সেটা কোনো সম্পর্ক আছে কিনা দেখা দরকার। আমার তো মনে হয় এটার সঙ্গে নারী পাচারের একটা সম্পর্ক আছে, আমি আগেও বলেছি। নরেন্দ্রপুরে বিজেপির মহিলা সমর্থকের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। বিজেপি করায় মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠছে। মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামীরা। অভিযুক্তদের চিনি না, পাল্টা দাবি প্রাক্তন বিধায়কের। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। তোলা না দেওয়ায় মহিলার উপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যাদের নামে অভিযোগ করেছিলাম সেই মহিলারা আমার বাড়িতে ঢোকে আমারই ঘরের খুন্তি চামচ একটা হাতে, ওরা নিজেরা একটা লাঠি নিয়ে এসে যে যেমন পারছে আমাকে মারছে। এবারে একটা আমার ওড়না নিয়েই এত জোরে গলায় ফাঁস দিয়ে বলে মেরেই ফেলে দেবো আজকে। তখন আমার মেয়ে খুব কান্নাকাটি করছে, আমার মাকে ছেড়ে দাও, আমার মা মরে যাবে, আমার মা মরে যাবে। তখন পিঙ্কি বেবি আমার মেয়েকে একটা খুন্তি বাড়ি মেরে বলছে এই চুপ কর, গালাগালি দিচ্ছে ওইটুকানি মেয়েকে। তারিফ তখন কী করলো, ওদের হাত থেকে বেডটা নিয়ে আমার মাথাটা ও আগে ন্যাড়া করলো, করে একটা চড় মেরে আর বলছে খালি অভিযোগ করবি, এটা তৃণমূলের লোক সব।
ফিরদৌসী বেগমের। নজরুল এদেরকে সাপোর্ট করতো, বিজেপি সাপোর্ট করতাম বলে আমি আর আমার হাজব্যান্ড আমাকে মির্জাফর বলতো আমাদেরকে। এই মির্জাফরদের পাড়ায় রাখা যাবে না, এদের এখান থেকে বার করে দিতে হবে। আমার আর আমার মা বাবার পরিবারকে, দুটো ঘরকে আমাদের আলাদা করে রেখেছে। আমরা বিজেপি করি, আমরা মুসলিম হয়ে বিজেপি করছে, এদেরকে একটা ঘর করে রেখেছে। যারাই আমাদের সাথে আশেপাশে একটু কথা বলতে যায় তাদের বলে এদের যেভাবে দশা করেছি এবার এই দশা তোদেরও করব। কেউ ওদের সাথে মিশবি না, ওদের সাথে কাউকে মিশতে দেয় না। যেই মিশতে যায় তাদের বাড়িতে চড়া হয়ে এরা ঝগড়া করে। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনায় যা যা অভিযোগ সামনে আসছে, সে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভয়ঙ্কর সে অভিযোগ, ভয়াবহ সেই অভিযোগ, এই সময় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোন কোন আইনি পন্থা অবলম্বন করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে? তবে 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং নরেন্দ্রপুর থানা ইতিমধ্যে তদন্ত শুরু করে গতকাল রাতেই এই যে যার নাম বললেন এই আক্রান্ত যিনি হয়েছেন তিনি তারিফউদ্দিন সরদার, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি অন্যদেরও বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। তবে যে বয়ান এই নির্যাতিতা বলবো বা আক্রান্ত বলবো দিয়েছেন, তিনি পরিষ্কার বলছেন যে তাকে ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হয় মারতে মারতে, তারপর তাকে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তাকে ন্যাড়া করানো হয় এবং ন্যাড়া করার চেষ্টা করা হয়, তার চুল কাটা হয়, মাথায় ডিম ফাটানো হয়, তার সঙ্গে সঙ্গে তার ওড়না ফাঁসের মতন করে গলায় পরিয়ে দেওয়ার একটা উপক্রম হয়। সেই জায়গায় কোনো ক্রমে পুলিশ প্রশাসন এসেই তাকে উদ্ধার করে এবং তারপর তার অভিযোগের ভিত্তিতে কিন্তু এই তারিফউদ্দিন সর্দারকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং অন্যদেরও কিন্তু খোঁজ চলছে, তদন্ত চলছে। ধন্যবাদ সুমন। অভিযোগকারীর স্বামী তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। বিজেপি করি বলে, বিজেপিকে সাপোর্ট করি বলে আজকের আমাদেরকে এইভাবে, আমি বাড়ি ছিলাম না, আমার ওয়াইফ আমার বাচ্চা বাড়ি ছিল, বাড়ির ভিতরে ঢুকে তাদেরকে মারধর করেছে, তাদেরকে গলায় ফাঁস দিয়ে ফেলার চেষ্টা করেছে। এইগুলো সব হলো কত তারিখে বলুন তো? কোন মাসের? এই মাসের? এটা এই মাসে হয়েছে, এই গত শুক্রবার হ্যাঁ শুক্রবার হয়েছে, শুক্রবার বিকালে হয়েছে এটা। কি হলো বলুন? এবারে ওদেরকে ওইভাবে মেরে, আমি তখন তো বাড়ি ছিলাম না, আমি ওই ওয়াইফের মুখ দিয়েই শুনলাম, ওইভাবে মেরে টানতে টানতে চুলের মুঠি ধরে টানতে টানতে বলছে তোদের জমি নিবি, জমি নিয়ে তোদের ঝামেলা না, তোর জমিতে গিয়েই তোকে মারবো। এরা প্রত্যেকে তৃণমূলের লোক, প্রত্যেকে নজরুলের লোক। নজরুল ফিরদৌসী বেগম, হ্যাঁ প্রাক্তন যে এমএলএ ফিরদৌসী বেগম ওনার হাজব্যান্ড, এদের লোক, এদের মানে নিচে এরা এই কাজগুলো করে। আজ যদি তৃণমূল মনে করে থাকে যে তার 15 বছরের ওই অত্যাচার আর ওই শাসন চলছে, সেটা তো আমরা চলতে দেব না। আজকে যদি তৃণমূলের মহিলার সাথেও যদি এই ঘটনা ঘটে, ঘটনাটা ঘটেছে বিজেপির কার্যকর্তার সাথে, আমরা বরদাস্ত করব না। আইনের মামলা হয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আপনাদের মাধ্যমে এখনই জানতে পারলাম, আমি জানাবো, তিনি অবশ্যই নিশ্চয়ই জানবেন এবং এর বিচার হবে। যে যতদূর শুনেছি ওনারা থানায় অভিযোগ করেছেন, পুলিশ বিষয়টা দেখছেন, সেটা তো পুলিশ একটা তদন্ত করবে, করে রিপোর্ট জমা করবে যা অভিযোগ করেছে। আমাদের আর কাজ আছে ওখানে কিছু, যে আমরা খতিয়ে দেখতে যাব? সেখানে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, এখানে থানায় তারা অ্যাপিল করেছেন এবং থানা থেকেই তাদের যে ব্যবস্থা নেওয়ার নেবে। এখানে অনুগামী প্রসঙ্গ আসছে কেন? এখানে যারা অন্যায় করতেছে, যাদের প্রতি অন্যায় হয়েছে, এখানে সম্পূর্ণ তো পুলিশ প্রশাসন রয়েছে, সেখানে তারা অভিযোগ করেছে, তাদের ওপর অত্যাচার হয়েছে, তাদের নিশ্চয়ই পুলিশ একটা ব্যবস্থা নেবেন। দেখুন, যারা এই কাজ করেছে আমি এইটুকু বলতে পারি যে তারা কেউ ছাড় পাবে না। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, আইন এবং পুলিশি ব্যবস্থা যে আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। বিজেপির কর্মীদেরকে মারবে কেন, অন্য যাকেই মারা হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে পরে আমাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জমি জায়গাগত সমস্যা রয়েছে, এগেন্স্ট যে পার্টি রয়েছে, আগের বিধায়িকা যিনি ছিলেন ফিরদৌসী বেগমের যে অনুগামী, এরা গিয়ে মানে ওই জমিটার উপরে 144 ছিল, এরা গিয়ে এদেরকে মারধর করে এবং আমি ছবিগুলো দেখেছি, চুল কাটা বা যে ধরনের আঘাত করেছে, মানে অত্যন্ত নির্মম ভাবে আঘাত করেছে। অলরেডি আই হ্যাভ ইনস্ট্রাক্টেড আইসি নরেন্দ্রপুর পুলিশ স্টেশন টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং এদের খুব শিগগিরই
অ্যারেস্টও করা হবে। আইসি হয়তো 1-2 দিনের মধ্যে অ্যারেস্টেডও হবে এরা, এবং প্রত্যেককে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে বলেছি যে কে কে এর সাথে আরো জড়িত আছে। নরেন্দ্রপুরে বিজেপি মহিলার সমর্থকের ওপর নির্মম অত্যাচারের ঘটনা আমরা আপনাদের ব্যাক টু ব্যাক আমরা জানাচ্ছিলাম। বিজেপি করায় মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ, 11 জনের বিরুদ্ধে অভিযোগ। এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিভাবে দেখছেন, বিগত সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা কিভাবে দেখছেন এই ঘটনা, একবার শোনাবো আপনাদের। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেয়। কোনো মানে এটা কার কী হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো, যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি, থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে, দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো না। TV9 বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছিল সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ গিয়েছে। এই অভিযোগ পাওয়ার পর এবার তৎপর স্বাস্থ্য ভবন। সেবাশ্রয় নিয়ে বিপদ আরো বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুল চিকিৎসা শিকার মহিলাকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। আগামীকাল সকাল 11টায় নথি সহ স্বাস্থ্য ভবনে যাওয়ার নির্দেশ। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে মহেশতলার বাসিন্দা মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিষেকের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়। TV9 বাংলায় আপনাদের সামনে সেই খবর এনেছিল সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেই সেবাশ্রয় ক্যাম্পে ভুরি ভুরি অভিযোগ এসেছে পালাবদলের পর। এবার এই মহিলা, মহেশতলার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেছিলেন যে সেবাশ্রয় তিনি গিয়েছিলেন, তার ভুল চিকিৎসা হয়েছিল, যার পর তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করতে হয় এবং সেখানে তার পা বাদ গিয়েছে। অর্থাৎ সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা বাদ যায় বলে অভিযোগ করেন ওই মহিলা। এবার সেই মহিলাকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। নারায়ণ নন্দী, এই যে সেবাশ্রয়ে যে গাফিলতি হয়েছে, যেটা আপনার অভিযোগ, আপনার ছেলে কি অভিষেক ব্যানার্জির সঙ্গে পরে দেখা করতে গেছিল? বারংবার আমার ছেলে অভিষেক ব্যানার্জির কাছে গেছিল দেখা করার জন্য, কিন্তু ওনার পাশে 2 জন পিএ, একজনের নাম অয়ন আর একজনের নাম সুমিত, তারা আমার ছেলেকে কথা বলতে দেয়নি। বা পাশে অভিষেক ব্যানার্জি বসে চা খাচ্ছে, তিনিও আমার ছেলেকে কোনো গুরুত্ব দেয়নি। আর তারপরেও ফের আমার ছেলে গেছে, বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। মায়ের কথা তাকে সে শুনতেই চায়নি, ওর মায়ের কথা। সেখানে প্রচুর ফুলের বাগান ফাগান করে প্রচুর টাকা খরচা করা হয়েছে। সাধারণ মানুষ কি আদৌ কোনো মানে চিকিৎসা পেয়েছে এখানে? শুধু আমি নয়, পশ্চিমবাংলার বুকে যেখানে যেখানে সেবাশ্রয় ক্যাম্প হয়েছে, প্রতিটা মানুষ এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে ভুল চিকিৎসার জন্যে, দুর্নীতির জন্যে প্রতিটা মানুষ ক্ষতবিক্ষত হয়েছে। এর জন্য দায়ী একমাত্র অভিষেক ব্যানার্জি। তিনি সেবার নামে নিজেকে দেখাচ্ছে আমি সেবাশ্রয় খুলেছি, কিন্তু তিনি সেবা দিতে চাননি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌভিক। সৌভিক, আমরাই TV9 বাংলায় এই খবর প্রথমে দেখিয়েছিলাম, তারপর স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে পদক্ষেপ। এই মহিলা এখন কি বলছেন, মানে যিনি এই ইয়ের শিকার হয়েছেন, যে গাফিলতির শিকার হয়েছেন, তার যার পা বাদ গিয়েছে, তার এখন কি প্রতিক্রিয়া? দেখো, TV9 বাংলায় এই খবর সম্প্রচার হওয়ার পর স্বাস্থ্য ভবন থেকে নড়ে চড়ে বসলো এবং স্বাস্থ্য ভবন থেকে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। আগামীকাল তাদেরকে বলা হয় যে সমস্ত পেপারসপত্র নিয়ে এবং এই মহিলাকেও নিয়ে আসতে বলা হয় এবং এই মহিলার সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে কথা বলবার একটা মিটিং ফিক্স করা হয়। সেখানে জানতে চাইবে তার কাছ থেকে মহিলার নির্দিষ্ট অভিযোগ, সেবাশ্রয়ের নামে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি
রাজনৈতিক ফায়দা তুলেছে, মানুষের কোনো সেবা হয়নি। এবং এই মহিলাই কিন্তু এই সেবাশ্রয়ে প্রথমে যান, সেখান থেকে তাকে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ খাওয়ার পরে পায়ের ব্যথা বেড়ে যায়। পরবর্তীকালে সেখান থেকে মেগা ক্যাম্প, যেটা মেটিয়ারপুজ বিধানসভায় হয়েছিল, সেখানে পাঠানো হয়, সেখানেও ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ খেয়েও তার পায়ের ব্যথা কমেনি। পরবর্তীকালে সরকারি হসপিটাল এবং সেখান থেকে তার পা বাদ যায়। পরিবারের লোকের একটাই অভিযোগ, এই তার যে অঙ্গহানি, এই অঙ্গহানির জন্য অভিষেক ব্যানার্জি এবং তার টিম দায়ী। সেবাশ্রমের নামে মানুষকে সেবা দেওয়া হয়নি এবং তার জন্য তারা দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ তার এই পা বাদ যাওয়ার পিছনে যারা যারা যুক্ত রয়েছে, যারা যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই মহিলা যাতে, কারণ এ পুরোপুরিভাবে একেবারে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, কারণ তার হাঁটুর উপর থেকে পা বাচ্চা। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর শারদত্ত বাবু, ইতিমধ্যে আপনাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে এই মহিলাকে, কিন্তু একটা মানুষের এই ক্ষতি তো কোনোদিনও পূরণ করা যাবে না, যে তার পাটা বাদ চলে গেল, এই দিকটাকে আপনারা কিভাবে বিবেচনা করবেন, কি পদক্ষেপ? মানুষের চাকরি চলে গেলে চাকরি ফেরত দিতে পারি, তিনটে জিনিস মানুষকে ফেরত দেওয়া যায় না। কোনো অঙ্গহানি ফেরত দেওয়া যায় না, কোনো ইজ্জত হানি সেটা ফেরত দেওয়া যায় না, আর জীবন হানি। এই তিনটের মধ্যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হয়ে গেছে। উনি কি চেয়েছিলেন? আমরা সবাই নির্বাচনী রাজনীতিতে আছি, ভোটের রাজনীতি করতে গিয়ে নিরীহ মানুষকে মাসুল দিতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই মাসুলের জন্য আমরা তদন্ত করেছি, স্বাস্থ্য দপ্তর করছে, পুলিশ প্রশাসন করছে, এবং এই তদন্তে যা যা বিচার হবে। সুতরাং আপনাকে বলে দিলাম গ্যারান্টি যে জনগণ বিচার পাবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু ক্ষতিপূরণের মধ্যে অঙ্গহানি হয়ে গেলে অঙ্গ ফেরত দেওয়ার জায়গাটা নেই। ওকে, নমস্কার। অনেক ধন্যবাদ। যে অপকর্ম হয়েছে, যে দুর্ঘটনা ঘটেছে মায়ের প্রতি, সেই ঘটনা দেখার পর স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং তার কাছে আমরা যাব এবং বর্তমান সরকারের কাছে, প্রশাসনিকের কাছে আমাদের একটাই আবেদন, যারা এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তারা উপযুক্ত শাস্তি পাক। আর সাথে আবেদন, সারাটি জীবন মা তো বিছনায় পঙ্গু হয়ে গেল, সারাটি জীবন মা এইভাবেই তার জীবন কাটাবে বিছনার মধ্যে দিয়ে। তাই সরকারের কাছে আবেদন, তিনি যেন বাকিটা জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, এটাই আমার সরকারের কাছে, প্রশাসনিকের কাছে আবেদন। আমরা আপনাদের বক্তব্য শোনালাম, যার পা বাদ গিয়েছে তার বক্তব্য শোনালাম, তার ছেলের বক্তব্য শোনালাম, এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও বলছেন যে তদন্ত হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, তবে তার যে অঙ্গহানি হয়েছে সেটা তো আর ফেরত দেওয়া সম্ভব হয় না। যিনি এই অভিযোগ দায়ের করেছিলেন, অভিজিৎ দাস ববি, রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছিলেন এই মহিলার খবর পাওয়া মাত্রই, তার বক্তব্য একটু শোনাবো। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, নিজে ওনার সঙ্গে কথা বলেছেন, এবং যেভাবে সেবাশ্রয়ে চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, উনি পঙ্গু হয়ে গেছেন, সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে, এবং আমাদের মাননীয় রাজ্য সরকার এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা, সাগরেতরা, তো সে বিষয়ে যতদূর যাওয়া হবে, অভিষেক ব্যানার্জি অবশ্যই জেলে যাওয়ার পথ নিশ্চিত করার জন্য সেবাশ্রয় যথেষ্ট। অভিষেক ব্যানার্জি তো আমাদের যুবরাজ, তার বিপদ কি করে বাড়বে? আর তার বিপদ বাড়বে না, কমবে, সে আদালত আছে, তদন্ত হবে। অনেকগুলো বিষয়তেই ওনার কমপ্লেন আসছে, উনি করেছেন। গাড়ির বনেটে উঠে পকেটে হাত দিয়ে যেভাবে হুমকি দিয়েছেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। যেভাবে বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, এখনও আমাদের কানে ডিজে বাজে তার কথাগুলো। সুতরাং এই হুমকিটাও যেরকম কেস হয়েছে, আবার সেবাশ্রয়, সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবার নাম করে, সেবাশ্রয়ের নাম করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন দিচ্ছেন, এটা তো অন্যায়। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, তার পা কাটা গেছে বা তার পরিবারের কারুর, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই। তৃণমূল আমলে সরকারি অফিসে হেনস্থার অভিযোগ, 6 বছর ধরে অফিস মুখ হননি। রাজ্যে পালা বদলের পর কাজে ফিরতে চান
শিলিগুড়ির অর্পিতা দাস। জলদাপাড়া টুরিস্ট লজে কাজ করতেন তিনি। 2020 সালে নিয়োগের পর হেনস্থার অভিযোগ ঊর্ধ্বতন কর্তার বিরুদ্ধে। অভিযোগ করেও কোনো রকম লাভ হয়নি। এরপর আচমকা ওই মহিলাকে কলকাতায় বদলি করে দেওয়া হয়। তারপরেই অফিস ছাড়েন অর্পিতা। আজ শিলিগুড়িতে মন্ত্রী শঙ্কর ঘোষের ক্যাম্পে হাজির হন অর্পিতা। মানসিক অত্যাচারও মানে হতো, ট্যুরিস্টদের সামনে অপমান করা, এবং ম্যানেজার নিরঞ্জন সাহা, উনি এক্সটেনশন ম্যানেজার হয়েছিলেন। আমাদের এই সরকার আসার পর এক্সটেনশন যারা ছিলেন তাদের তো মানে বের হতে বললেন, এবং উনি রিটায়ারমেন্টের পরও আরও 5 বছর জব করেছেন। মানসিক হেনস্থা ট্যুরিস্টদের সামনে, এবং যেটা আমার কাজ নয় সেটাই আমাকে করতে বলা, যাতে আমার মান সম্মান নষ্ট হয়। এবং ভালো করে একসাথে মানে বন্ধু হিসাবে থাকলে পরে হয়তো ভালো করে কথা বললে হয়তো সবকিছুই, প্রতিবাদ না করে চুপ করে মুখ বন্ধ করে সহ্য করলে হয়তো আমি অনেক কিছুই পেয়ে যেতাম, কিন্তু সেটা করতে পারিনি। সবাই তো এক হয় না, ডাইরেক্ট না, কিন্তু আমরা ইনডাইরেক্ট হলেও অনেক কিছু বুঝতে পারি, এবং সেটা না হলেই আমাদের উপর অত্যাচারটা শুরু হয়। এত তো ডিপার্টমেন্ট, এত তো লজ, আমাকে যে কোনো একটা লজে দিতে পারতো, কিন্তু আমাকে তারা 3-4 জন মিলে প্ল্যানিং করে আমাকে জলদাপাড়াতেই নিয়ে আসলো, এবং আসার পরে সেম আমার সাথে 1 সপ্তাহ পর থেকে শুরু হলো অত্যাচার, মানসিক অত্যাচার। শুনতে পারি আমার ট্রান্সফার কলকাতায় হয়ে গেছে, আমি কিছু জানি না, আমি খেলনা হয়ে গেছিলাম পুরো, শুধু পাওয়ার। আমি করিনি জয়েন, কারণ আমার মা এখানে একা থাকে, আমার সংসার চালানোর ব্যাপার আছে, আমার স্যালারি খুব কম। যিনি অভিযোগ করেছেন দিয়ে গেছেন, এবার পর্যটন দপ্তরে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করব বা নির্দেশ দেব পুরো বিষয়টা খতিয়ে দেখতে। সব থেকে এগুলো ভালো হতো এর আগেই যদি মুখ খুলতেন, তাহলে আমাদের সুবিধা হতো। তো এই সমস্ত অন্যায় কাজের সাথে যারা যুক্ত ছিলেন, এক্ষেত্রে তো আমাদের মুখ্যমন্ত্রী বলেইছেন যে দুর্নীতি অন্যায়ের ক্ষেত্রে 0 টলারেন্স। আমার কাছে এসছে, অবশ্যই এই ব্যাপারে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। 21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যে কিন্তু পোস্টার বদল করেছে কালীঘাট তৃণমূল। 21শে জুলাইয়ে এবার আর ধর্মতলা চলো নয়, পোস্টারে স্লোগান বদলে কলকাতা চলোর ডাক মমতা শিবিরের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দেখছি একটা ডিপ্লোম্যাটিক পোস্টার করা হয়েছে, কারণ তারা তো এখনো পর্যন্ত জানেনই না তাদের এই কালীঘাট তৃণমূলের যে 21শে জুলাই সেটা কোথায় হবে, কারণ কোথায় অনুমতি পাচ্ছে তারা তো জানেন না। তাহলে এই ডিপ্লোম্যাটিক পোস্টারের মানে কি? দেখো, তারা কর্মসূচি করবেন এবং সেই কারণেই তারা এই ধরনের পোস্টার দিয়েছেন, অন্তত তেমনটাই কালীঘাট শিবিরের তরফ থেকে বলা হচ্ছে, এবং তারা সে কারণেই কলকাতা চলো। তাদের বক্তব্য পুলিশ অনুমোদন দেয়নি, তারা বারংবার চেয়েছিলেন যে ভিক্টোরিয়া হাউসের সামনেই তারা এবারের কর্মসূচি করবেন, এবং ভিক্টোরিয়া হাউসের সামনেই 1993 সালে যে ঘটনা ঘটেছিল সেটা সেখানে ঘটেছিল, এবং সে কারণেই তারা সেই স্থান চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমোদন দেয়নি, এবং গোটা বিষয়টা এই মুহূর্তে আদালতের বিচারাধীন রয়েছেন। কর্মসূচি তারা কলকাতাতেই করতে চান, এবং সে কারণেই এই পোস্টার। অন্যদিকে থাকা আর এক শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা ইতিমধ্যেই তাদের জায়গা চূড়ান্ত করে ফেলেছে, এবং পুলিশের তরফ থেকে অনুমোদনও দিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সেই গান্ধী মূর্তির পাদদেশ পরিদর্শন করতে যাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পোস্টার রিলিজ করেনি। তার কারণ তারা বলছিল যে জায়গাটা ঠিক কোথায় হয় তারপরই তারা পোস্টার সামনে নিয়ে আসবে। এই পরিস্থিতির মধ্যেই দেখা গেল যে কালীঘাট তৃণমূলের একটি পোস্টার সামনে এলো, এবং যেখানে কলকাতা চলো, আমরা যদি পিছনের বছরগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু একেবারে স্পেসিফিক লেখা থাকতো ধর্মতলা চলো, এবং প্রধান বক্তা এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বছরও মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। সেই জায়গা থেকেই তারা কর্মসূচি করবেন, কিন্তু কলকাতার কোন স্থানে করবেন, কিভাবে হবে, সেটা এখনও যেহেতু তারা ঠিক করে উঠতে পারেননি, সেই জন্যেই এই ধরনের পোস্টার বলেই কালীঘাট শিবিরের দাবি। একদম স্বাভাবিকভাবে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 1 বছর ঠিক কোন কোন ইস্যুতে তারা সোচ্চার হবেন এরকম একটা স্ট্র্যাটেজি ঠিক করে ফেলা হতো, রূপরেখা ঠিক করে ফেলা হতো। সেই 21শে জুলাইয়ের কর্মসূচিতে এত বছর পর একটা বদল হতে চলেছে, কারণ এতদিন আমরা দেখতাম 21শে জুলাইয়ের পোস্টারে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হতো ধর্মতলা চলো, এই ডাক দেওয়া হতো, কিন্তু এবারে
সেখানে তারা জানেনই না কোথায় তারা অনুমতি পাবেন, আদৌ অনুমতি পাবেন কিনা। তাই কোথাও একটা বিকল্প জায়গায় তারা এই কর্মসূচি করার ভাবনা চিন্তা তো রেখেইছেন। তাই কলকাতা চলো, এবারে পোস্টারে লেখা আছে শহীদ স্মরণে কলকাতা চলো। যদিও ইতিমধ্যে ঋতব্রত শিবির তারা কিন্তু তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে গান্ধী মূর্তির পাদদেশে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের সভা নিয়ে উনি যেভাবে লাফালাফি করছেন, আমি ওনাকে বলবো এখন এই 21শে জুলাইয়ে যা লোক আসবে তা তিনি ওনার কালীঘাটের বাড়িতেই ওখানে সভা করতে পারেন। আলাদা করে আবার এইসব ধর্মতলা, চিংড়িঘাটার মোড়, অমুক মোড়, শ্যামবাজারের মোড় এসব নেওয়ার কি দরকার? ওখানেই তো হয়ে যাবে। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত হাজরা মোড়ে করে দেওয়া, একই তো ব্যাপার। হাজরা মোড়ে করে দেওয়া অনুষ্ঠানটা করা উচিত। এর আগে এই অনুষ্ঠান ছিল কংগ্রেসের শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবস তো ছিল না, উৎসব দিবসে রূপান্তরিত করেছিল। সেখানে শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজরা মোড়ে স্ট্রিট কর্নিং করে দেওয়া। টিএমসি পার্টিটা কি আছে এটা নিয়েই তো আমরা খুব কনফিউজড আছি। টিএমসি পার্টি তো আমার মনে হচ্ছে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি আজকে যদি বলেন 21শে জুলাই করবেন, করুন না, অসুবিধা নেই, ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই আপনার কত স্ট্রেংথ, আপনার কত ক্ষমতা। আর আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসের, এটা তো আপনার বিষয় নয়, এটা তো কংগ্রেসের বিষয় ছিল, আপনি হাইজ্যাক করেছেন। এই গদ্দারির কথা আপনার লোক বলছেন না, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা সবাই গদ্দার। আমি বলতে চাই না, গদ্দারও বলেছেন, আমি শুনলাম আপনাদের মাধ্যমে। গদ্দার তো দেখুন, আপনারা গদ্দারি করেছেন বাংলার মানুষের সাথে, আর কংগ্রেসের সাথে গদ্দারি করে আজকে টিএমসি পার্টিটাকে করেছেন। প্রতিনিধি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, একটা বিষয় 2025-এ শেষ 21শে জুলাই মানে 25 থেকে তিনি রূপরেখা ঠিক করেছিলেন যে 26-এ বিধানসভা নির্বাচনে ঠিক কোন কোন ইস্যুতে তারা সোচ্চার হতে চলেছেন এবং কোন কোন ইস্যু মাথায় রেখে তারা নির্বাচনে লড়াইয়ে নামবেন। পালা বদল হয়েছে, ক্ষমতা এখন তারা নেই, তাদের দলের অন্দরেই এখন কে আসল তৃণমূল সেই নিয়ে লড়াই হচ্ছে, সে আসল তৃণমূলের মধ্যে কে আসল বেইমান সেই নিয়ে লড়াই হচ্ছে। সেক্ষেত্রে তো এবারেও মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তো রয়েছে, এবারেও তো আরো যথেষ্ট গুরুত্ব ছিল এই 21শে জুলাইয়ের মঞ্চ করা। সেক্ষেত্রে কালীঘাট তৃণমূলের কাছে এটা একটা চ্যালেঞ্জের হয়ে গেল না? মানে তৃণমূল নেত্রীর সমর্থক যারা তৃণমূল কংগ্রেস বলতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, যারা চেয়েছিলেন তারা 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন, তাদের কাছে এখনো ধোঁয়াশা যে তারা কোথায় যাবে। দেখো, খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে ধোঁয়াশাটাই স্বাভাবিক। তার কারণ দল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলের মধ্যে যে ভাঙন বা দলের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে যে প্রশ্ন বারংবার ঘোরাফেরা করেছে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোথাও কোনো প্রশ্ন সরাসরি সামনে আসেনি, কিন্তু আড়ালে আবডালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আর তার কারণ তাদের বক্তব্য এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেড়ে ওঠা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের অন্দরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একেবারে খণ্ড খণ্ড জায়গাতে পৌঁছে যাচ্ছে। তার কারণ রাজ্যের যে বিধায়করা যারা আসল তৃণমূল বলে দাবি করছেন তারা ইতিমধ্যে কমিটি তৈরি করেছেন, কিন্তু এনসিপিআইতে যারা যোগ দিয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে? বেশ কয়েকজন সরাসরি দল ছেড়ে দিলেন, দিয়ে তারা অন্য দলে গেলেন, অন্য দলের হয়ে তারা প্রার্থীও হচ্ছেন রাজ্যসভার ক্ষেত্রে। ফলে সেই দল অটুট রাখাই যেখানে যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে আদতে আমাদের সঙ্গে থাকো তৃণমূল কংগ্রেস নেতা, কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ বাবু, এত দিন ধরে আপনাদের পোস্টারে 21শে মঞ্চের পোস্টারে আমরা দেখেছি যে ধর্মতলা চলো, আর এবারে বলছেন যে কলকাতা চলো। স্বাভাবিকভাবে আপনাদের বিরোধী যারা রয়েছে মানে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে কালীঘাট তৃণমূল এখন হাত ধরে বেড়াচ্ছে কোথায় সভা করবে। বলতে পারি যে শহীদদের স্মৃতি তর্পণ করতে না দেওয়ার যে চেষ্টা পুলিশ প্রশাসন সরকার করছে পশ্চিমবাংলায়, এর আগে এরকম হয়নি। শহীদদেরকে অমর্যাদা করা হচ্ছে। শহীদদের স্মৃতি তর্পণ আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে 1 বছর ধরে করেছি। 13 জন শহীদের প্রাণ গেছে ভোটার আইডেন্টি কার্ডের দাবিতে।
সারা ভারতবর্ষের ভোটার সচিত্রপত্র মমতা ব্যানার্জির আন্দোলনের জন্য শুরু হয়েছিল। আজকে মমতা ব্যানার্জির মিটিংকে ব্যাঘাত করার জন্য আমরা আজকে মিটিং কর্মী সভা করব, সেইখানে গিয়ে বাড়িওয়ালাকে চমকানো হচ্ছে বাড়ি যাতে না দেওয়া হয়। আজকে খিদিরপুরে মিটিং ছিল শামীম প্যালেসে, সেটা বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনকে ব্যবহার করে। এর আগে 132 নম্বর ওয়ার্ড বেহালাতে আমাদের মিটিং, সেখানেও বন্ধ করে দেওয়া হলো। আমরা যেখানেই সভা করতে যাচ্ছি সেখানেই কর্মী সভাকে করতে দেওয়া হচ্ছে না, মিছিল করতে গেলে তার মারছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কি? টোটাল রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার। এবং মমতা ব্যানার্জির সভা হলে লক্ষ লক্ষ মানুষ নামবে, এটাই ভয় পাচ্ছে সরকার। ভয় পেয়ে মিটিংটাকে না করতে দেওয়ার পরিকল্পনা করছে এই গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে। গদ্দাররা যারা বালিশপন্থী আর বিজেপি পন্থী, তারাই আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস কয়েক মাস আগে পর্যন্ত এই রাজ্যের শাসক দলের ভূমিকায় ছিল, কিন্তু পালা বদলের পরে সেই দলে ভাঙন আসে, দুটো শিবির তৈরি হয়। এই দুটো শিবিরের মধ্যে একটা শিবির অর্থাৎ ঋতব্রতপন্থী শিবির, তারা তাদের 21-এর সভাস্থলের জায়গা নিশ্চিত করে ফেলেছেন। গান্ধী মূর্তি পাদদেশে তাদের জায়গা দেওয়া হয়েছে। কংগ্রেসের যেহেতু এটা কর্মসূচি প্রথম থেকেই, তাই কংগ্রেসেরও জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু যিনি এতদিন 21-এর মঞ্চ থেকে আগামী 1 বছরের রূপরেখা বা আগামী 1 বছর কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা, তিনি ঠিক করে দিতেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে ঠিক করে দিতেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরই এখন কোথায় সভা করবেন তারা জানেন না, কারণ তারা এখনো জায়গা হাতে বেড়াচ্ছেন। তারা যে সমস্ত জায়গায় অনুমতি চেয়েছে, কারণ ভিক্টোরিয়া হাউসের সামনে প্রথমে তারা অনুমতি চেয়েছিল, কিন্তু না, পুলিশের পক্ষ থেকে সেখানে অনুমতি দেওয়া হয়নি। তাহলে এখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কোথায় 21-এর মঞ্চ করবেন, আদৌ করতে পারবেন? তাই সেই বিষয়টাকে মাথায় রেখেই তারা এবারে নতুন পোস্টার এনেছেন। 33 বছরের কর্মসূচিতে একেবারে বদল আনা হলো। শহীদ স্মরণে কলকাতা চলো, কলকাতা চলোর ডাক দেওয়া হয়েছে, কিন্তু কলকাতার কোথায় যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরা, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রয়েছে। পোস্টারে স্লোগান বদল হয়েছে, পোস্টারে স্লোগান বদল নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবে তৃণমূলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ তৃণমূল কংগ্রেস এখন দুভাগে বিভক্ত। একটা মঞ্চ যেটা তৈরি হতো 21শে জুলাইয়ের মঞ্চ, সেটা এবার দুটো হবে। এক পক্ষ অনুমতি পেলেও আর এক পক্ষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওই 21শে জুলাই যে কারণে 93-এর সময় তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি আজ অনুমতি পাচ্ছেন না। তিনি কোথায় সভা করবেন তা কেউ জানেন না। সেই নিয়েই চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আর এই 21শে জুলাই পালন নিয়ে অনুমতির অপেক্ষায় মমতা শিবির। তবে ইতিমধ্যেই পুলিশের অনুমতি ঋতব্রত শিবির পেয়ে গিয়েছে। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি পালন করবে ঋতব্রত তৃণমূল। পুলিশের অনুমতি পেতে তোড়জোড় শুরু ঋতব্রতদের। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি, আমরা গান্ধী মূর্তিতে মেয়র রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। আমরা ওখানে গিয়ে এবার জায়গা, ডেকোরেটর, এই সমস্ত বিষয়গুলো, তো স্বাভাবিকভাবে এখন প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। এবং দুটো ব্যাপারে আমাদের আজকে জেলা কমিটি, যেহেতু জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে, এরপরে জেলা কমিটিগুলো ঘোষণা হবে। রাজ্যের সভাপতি আছেন, অল ইন্ডিয়া চেয়ারপারসন আছেন। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিংয়ের অভিমুখগুলো কি হবে, এবং পলিটিক্যাল অভিমুখ, 2, 3, 4টে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব, সেটা আমরা মিডিয়াকে ডেকে আবার জানিয়ে দেবো। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন? নো আই কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল, তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত। শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন, সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? এখন ওদের মধ্যে মারামারি চলবে কে 21শে জুলাই নেবে। 21শে জুলাইটা তো কংগ্রেসের কাছ থেকে তৃণমূল চুরি করেছিল, এখন তৃণমূলের কাছ থেকে অন্য তৃণমূল চুরি করছে। ওরা ঠিক করুক কে 21শে জুলাই পালন করবে, নিজেদের মধ্যে মারামারি করে নিজেরাই ঠিক করুক, আমাদের এতে কিছু নেই। আমরা দেখবো আর নারদ নারদ বলবো।
ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ। শিবির বদলে মমতা অভিষেককে নিশানা প্রাক্তন মন্ত্রী। নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, মনে হয় দিদি তা পারেননি। কি বলেছেন তিনি, শুনবো। নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেই জায়গাটায় আমার মনে হয় দিদি পারেনি। নাম্বার ওয়ান, অভিষেক ব্যানার্জির তার অভিজ্ঞতা কম, তাহলে তার লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বললেই চলে। তার সাথে এই যে আইপ্যাক্ট, কে আইপ্যাক্টরা ছোট ছোট বাচ্চা ছেলেরা ভিন রাজ্য থেকে এসছে, আর আমরা লড়াই আন্দোলন করে মধ্য দিয়ে উঠে অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই আমরা দলকে এই জায়গায় নিয়ে এসেছি। 11 সালে তো জয়ের জন্য তো আইপ্যাক দরকার হয়নি, 16 সালে অত বড় জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যে, কোনো আইপ্যাক ছিল না, কোনো আইপ্যাকের দরকার হয়নি। হঠাৎ করে কী এমন হলো যে আইপ্যাকের দরকার পড়ে গেল? আমার যেটা মনে হয়, অভিষেককে যদি রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে পারে দিদি, তাহলে আবার সব নেতারাই দিদির পাশে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস, সবার সাথে কথা বলে যা বুঝেছি এটা তো ঠিকই। অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 80 জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে। এটা বিরাট একটা প্রভাব পড়েছে, সিনিয়র লিডারদের বাদ দিয়ে দিয়েছেন। তবে রবীন্দ্রনাথ ঘোষ যে আদি তৃণমূল, সেই আদি তৃণমূল হিসেবেই তাকে ছিল। রাজনৈতিক লড়াই দেখুন থাকবে তৃণমূলের সঙ্গে সবসময়, আমাদের মতাদর্শের যে পার্থক্য সেটা থাকবে, এবং তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই আগেও ছিল, আগামীতেও থাকবে। হ্যাঁ, তবে যদি কেউ বলেন যে রবীন্দ্রনাথ ঘোষের কথা বলে, আমরা তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষকে দেখেছি, এখনও দেখেছি, কিন্তু তাই বলে তার সাথে লড়াই থেমে যাবে এটা নয়। নিশ্চয়ই রাজনৈতিক যে ময়দান সেখানে লড়াই হবে, তবে তিনি একজন পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, এটা কিন্তু অস্বীকার করা যায় না। দিদির ব্রত এবার ভাঙলেন অনুব্রত। এবার অনুব্রত নাম লেখালেন ঋতব্রত শিবিরে। আরও নিঃসঙ্গ হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বীরভূম নেতৃত্বই কার্যত চলে গেল ঋতব্রত শিবিরে। শিবির বদলেই পুরনো পদ ফিরে পেলেন অনুব্রত মণ্ডল, আবারও হলেন বীরভূমের জেলা সভাপতি। আমি তৃণমূল করতাম, তৃণমূলে আছি, প্রতিক্রিয়া দিয়েছেন অনুব্রত মণ্ডল। সম্পূর্ণ তার বিষয় যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। দেখুন, টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি, সেই হবে। আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে দেয় হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি, কারণ ওর মধ্যেই তো বলেছিল সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বাড়ি যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলি ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব এই চোর ডাকাত গুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে।
ঋতব্রত তৃণমূলে এবং অনুব্রত মণ্ডল জয়েন করতে চলেছেন, সে ওদের দলের ব্যাপার, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। ওদের তো চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে অনেকে ধীরে ধীরে ঋতব্রতর পাল্লা ভারী হচ্ছে, মমতার পাল্লা হালকা হচ্ছে। দলটাই তো মানে কারা টিকিট পাবে, কারা দলের মানে দাবিদার হবে, এই নিয়ে তখন ওদের কোর্টের ব্যাপার ছিল। ওদের ওই দলের ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই, ওরা ওদের নিজস্ব দলের নেতৃত্ব বলবে। অতএব তারা তাদের মতো যা ভাবছে সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। অনুব্রতর অফিস থেকে অভিষেক আউট। ঋতব্রত শিবিরের নাম লেখানোর পর বীরভূম জেলা সভাপতির পদ ফিরে পেতে অনুব্রত মণ্ডলের বোলপুরের অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রইল। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ঋতব্রত শিবিরে নাম লেখানোর পর, হারানো পদ ফিরে পাওয়ার পর অনুব্রত মণ্ডলের যে অফিস, সেই অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে ছিল, সেই ছবি সরে গেল, আর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেগুলো ফ্রেমড হয়ে আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলো। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বোলপুরে অনুব্রত মণ্ডলের যে অফিস, সেই অফিস থেকে যে সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জলজল করতো, সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এমন ফ্রেম, এমন ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ছবি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। প্রতিনিধি হিমাদ্রি সরাসরি সেখান থেকে রয়েছে, তার সঙ্গে কথা বলে নেব। হিমাদ্রি, বোলপুরের অফিসের ছবি দেখাচ্ছ, যেখানে একেবারে দুপুর বেলা থেকে সমস্ত সময়টা অনুব্রত মণ্ডল কাটাতেন। আমি দেখছি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি ছিল, সেই জায়গায় দাগটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, কিন্তু ছবিটা আউট। কিন্তু ছবিটা আউট হয়ে গিয়েছে, কারণ মমতাপন্থী যে তৃণমূল, সেই তৃণমূলে কিন্তু এখন নেই অনুব্রত মণ্ডল সহ জেলার অন্যান্য তাবড় নেতারা। প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, শতাব্দী রায়, এদের মতো হেভিওয়েট বীরভূম জেলার নেতৃত্ব কিন্তু এখন শুধুমাত্র ঋতব্রত তৃণমূলে চলে গেছে। এবং গতকালই জেলা সভাপতি পদ আসন ফিরে পেয়েছেন অনুব্রত মণ্ডল। এই সভাপতির আসন ফিরে পাওয়ার পরেই জেলার যে মুখ্য তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল বোলপুর শহরের নিচুপট্টিতে, সেই নিচুপট্টির অফিস থেকে কিন্তু সরে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যানার বা ছবি। শুধুমাত্র যদিও মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে অনুব্রত মণ্ডলের যে ছবি, সেই ছবি এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি কিন্তু এই জেলা তৃণমূলের কংগ্রেসের যে কার্যালয়, সেখান থেকে তুলে ফেলা হয়েছে। শুধুমাত্র তুলে ফেলা নয়, কোনো জায়গাতে সেই ছবি দেখা পর্যন্ত যাচ্ছে না। এবং তৃণমূলে কানাঘুষো শোনা যাচ্ছে যে শুধুমাত্র এই যে বোলপুরের পার্টি অফিস, এমনটাই নয়, এটাই কিন্তু হতে চলেছে বীরভূমের একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে লোকজন বা নেতৃত্ব, অর্থাৎ বিশেষ করে জেলার নেতৃত্ব, সাধারণ তৃণমূল স্তরের কর্মী, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও একটা অপছন্দ করছেন, এই বার্তাই কিন্তু এই পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে। কারণ তারা ঋতব্রতপন্থী শিবিরে একের পর এক যোগ দিয়েছেন এবং তার জেলা সভাপতিও আবার হয়েছেন অনুব্রত মণ্ডল, তার আন্ডারেই প্রত্যেকে কাজ করবে স্বাভাবিকভাবে। বিজেপি, তৃণমূল কংগ্রেসের যে জেলা কার্যালয় রয়েছে বোলপুরে, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি একেবারে বাদ দেওয়া হয়েছে, একেবারে তুলে নেওয়া হয়েছে, একেবারে খুলে নেওয়া হয়েছে। সেই বার্তাই স্পষ্ট যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কোনো আস্থা নেই। ঋতব্রত শিবির বলছে অনাহুত। তোলাবাজি মামলায় দীর্ঘদিন ধরে বেপাত্তা নির্মল ঘোষের হঠাৎ উদয় হলো। তপসিয়ায় তৃণমূলের বিদ্রোহী শিবিরের বৈঠকে নির্মল ঘোষ আরজি করের সঙ্গে লটারি দুর্নীতি মামলায় একাধিক বিষয়ে তার নাম জড়িয়েছে। গ্রেপ্তারি এড়াতেই কি তাহলে ঋতব্রত শিবিরে ঢোকার চেষ্টা করছে নির্মল ঘোষ? নির্মল গ্রেপ্তার হবেনি দাবি নোয়াপাড়ার বিধায়ক এবং রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। কে খুললো, কে দরজা খুলবে, কে জানি না, কে খুলবে, বেল বাজালাম, কেউ তো নাই। নির্মল ঘোষ নেই। আমরা নির্মল ঘোষের এই বাড়ি, সে বাড়ির একবার বেল টিপি। নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়ি আছেন?
নির্মল বাবু, ও নির্মল বাবু, আমি আরেকটা গেটে যাই। এই গেটটাও নির্মল ঘোষের বাড়ি। নির্মল বাবু বাড়ি আছেন নাকি? সব জানলা দরজা বন্ধ, একদা মমতার স্নেহধন্য ঘনিষ্ঠ। দেখো সেই তিনি গতকাল গিয়েছিলেন ঋতব্রত শিবিরে, অর্থাৎ ভালো তৃণমূলে। নির্মলবাবু আছেন? বাড়ি নেই? কবে থেকে নেই? অনেক দিন থেকে নেই। কোথায় গেছে? উনি বাইরে আছেন। বাইরে গেছে? আপনি কি? ছেলের বউ। হ্যাঁ হ্যাঁ, ছেলের বউ না। তাহলে কেন বাড়ি ছাড়লেন কেন? সেটা তো উনি বলতে পারবেন। উনি ফোন করেননি? উনি ফোন করেননি? না। আপনি ফোন করেন না? না। আপনার তো শ্বশুর মশাই। শ্বশুর মশাই হলে কন্ট্যাক্ট করতে পারছি না, করা হয়নি, পারছি না আমরা। এই গাড়ি দুটো কার? বাড়িরই। বাড়ির মানে নির্মলবাবুর গাড়ি? হ্যাঁ, বাবার আছেন, কাকা ছিলেন, কাকার গাড়ি আছেন। এই রাজ্যে আছেন না অন্য রাজ্যে আছেন? সেটাও বলতে পারবো না, কলকাতাতেই আছেন আসলে। কলকাতাতেই আছে। ওনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। হ্যাঁ, সেটা তো আমরাও দেখছি। নির্মল বাবুকে দেখতে পাচ্ছেন? আজকে দেখতে পেয়েছেন, কাল দেখতে পেয়েছেন? আমি সব বলতে পারবো। নির্মল ঘোষকে দেখতে পেয়েছেন? নো কমেন্টস। হ্যাঁ, নো কমেন্টস। হয় নাকি? নির্মল ঘোষকে দেখতে পেয়েছেন? আমরা এখানকার না, আমি তো এইমাত্র এলাম। নির্মল ঘোষকে দেখতে পেয়েছেন? না, আমি খেয়াল করি না দাদা। আমি নির্মল ঘোষকে দেখছেন কদিন ধরে? নির্মল ঘোষ দেখিনি, আমি টিভিতে দেখেছি ওনাকে। কবে? ও 2-3 দিন আগে। আর কালকে? না, কালকে দেখিনি খবর এখনো। আজকে আজকে দেখতে পাচ্ছেন? না না, দেখতে পারলাম। কদিন ধরে নেই এলাকায়? বলতে পারবো না দাদা। নির্মল ঘোষকে দেখতে পেয়েছেন? না না না। কদিন ধরে দেখছেন? অনেক দিন থেকে দেখছি। কেন? জানি না, কোথায় ঢুকে গেছে, কোথায় চলে গেছে জানি না। দেখুন, নান্টু ঘোষ কী করবেন সে নান্টু ঘোষের ব্যাপার। তৃণমূল কোন তৃণমূল সঙ্গে কে থাকবে তাদের ব্যাপার, আমাদের তাদের নিয়ে কোনো এখনো পর্যন্ত থানায় বহু এফআইআরও দায়ের হয়েছে অন্যান্য কারণে। আইনের পথে চলবে, উনি অ্যারেস্ট হবেন। উনি যে কমিটিতে থাকুন, যার সঙ্গেই থাকুন, আইনের পথে চলবে। আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে, তারা যাচ্ছেন।